নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আমরা শুরু করছি বিশেষ অনুষ্ঠান কুর্নিশ আশফিকা। কাকাপো একটা বিরল প্রজাতির প্যারট, সেই লুপ্ত প্রায় প্যারট প্রজাতির পাখিকে নিয়ে তথ্যচিত্রের জন্য গ্রিন অস্কার পেলেন বছর 27-এর আশফিকা কাপুর। মার্কিন ছবি ফ্রাইড এবং ব্রিটিশ ছবি আরে রাইনোকে পিছনে ফেলে দিয়েছে আশফিকার এই সিরোকো, এই ডকুমেন্টারিটি। আজ 24 ঘন্টা স্টুডিওতে আমরা পেয়ে গেছি আশফিকা কাপুরকে। আশফিকা আমাদের সঙ্গে রয়েছে। আশফিকা, আমাদের শোয়ে ওয়েলকাম, এবং প্রথমেই তোমাকে একটা বিগ কংগ্রাচুলেশন জানাই। তোমার কাছ থেকে অনেক তথ্য জানার রয়েছে, কোথা থেকে মোটিভেশন পেলে, কোন মেসেজ, কি মেসেজ তুমি দিতে চাইছো এই বিষয়ে আসবো। কিন্তু তার আগে দেখে নিই যে এই কাকাপো লুপ্তপ্রায় প্যারট, সেই প্রজাতির পাখিকে নিয়ে যে তথ্যচিত্র গ্রিন অস্কার পেলেন বছর 27-এ আশফিকা কাপুর, সেই বিষয়টা একটু বিশদে দেখি। মাত্র 4 বছর বয়সেই পশু পাখির প্রেমে পড়েছিল ছোট্ট অর্ষিকা। একটি হাঁসের ছানা নিয়ে এসেছিল 12 তলার অ্যাপার্টমেন্টে। আর ফিল্মের প্রতি আগ্রহ ছোট্ট থেকেই, বিজ্ঞাপন ও টিভি শোয়ে কাজের সুবাদে। তাই কেরিয়ার বাছার সময় এই দুটোকেই মিলিয়ে দেন আশফিকা কাপুর। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা শুরু। বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টেই বানিয়ে ফেললেন সিরোকো, হাউ আ ডিউড বিকেম এ স্টার। প্রথম ছবি সুপার ডুপার হিট। হিট মানে ওয়াইল্ড লাইফ ফিল্মের সর্বোচ্চ সম্মান গ্রিন অস্কার এনে দিল আশফিকাকে। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রজেক্ট খুঁজতেই লুপ্তপ্রায় প্রজাতির কাকাপোর সন্ধান পান আশফিকা। প্যারট প্রজাতির নিউজিল্যান্ডের এই পাখি এখন সংখ্যায় হাতে গোনা। কাকাপো পাখির থেকেই তৈরি হয়ে যায় সিরোকো চরিত্র, একটি পাখি যে নিজেকে মানুষ ভাবে। নিজের ছবিতে তারই গল্প বলেছেন আশফিকা কাপুর। আসলে আশফিকা মনে করেন ছবির মাধ্যমে শেখানো এবং শিক্ষিত করা, আর তাই করেছেন আশফিকা। তাতেই বন্যপ্রাণ চলচ্চিত্রে সেরার শিরোপা পেলেন আশফিকা। গত বৃহস্পতিবার ব্রিস্টলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ডেভিড অটনবরোর উপস্থিতিতে পান্ডা অ্যাওয়ার্ড অর্থাৎ গ্রিন অস্কার তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমরা দেখলাম প্রতিবেদন। আশফিকা, এই যে তুমি কোথা থেকে ইন্সপিরেশন পেলে কাকাপো এই প্যারটটা নিয়ে, যে তুমি একটা ডকুমেন্টারি বানালে, ইন্সপিরেশন, মোটিভেশন কোথা থেকে পেলে? তো আমি যখন এই ডকুমেন্টারিটা বানাতে মানে যখন ডকুমেন্টারির জন্য আমি রিসার্চ করছিলাম, তখন আমি আমার পোস্ট গ্রাজুয়েশন করছিলাম নিউজিল্যান্ডে সায়েন্স আর ন্যাচারাল হিস্ট্রি ফিল্ম মেকিংয়ে। ওখানে একটা খুব এক্সক্লুসিভ কোর্স হয়, শুধু দুনিয়া একটা জায়গায় ওই কোর্সটা হয়। এনিওয়ে, তো এন্ড অফ দ্য কোর্সের জন্য গ্রাজুয়েট করার জন্য একটা ওয়াইল্ড লাইফ ফিল্ম বানাতে হয়। তো আমি আমার বাজেট খুব কম ছিল, বাজেট ছিল 500 পাউন্ড মতো, মানে সেটা হবে 50,000 টাকা। হ্যাঁ, সেটা মানে সবকিছু মিলিয়ে সেটা তো ফ্লাইট আর খাবার দাবারই বেরিয়ে যায়। তো আমার একটা খুব রিজনাল ছবি বা লোকাল ছবি বানানোর মানে আই হ্যাড টু রিসার্চ ইট সামথিং, ওখানেই যেটা মানে বানাতেই হতো। হ্যাঁ, বানাতেই হতো, মানে উপায় ছিল না আর কোনো। তো অনেক রকম স্পিসিসের বিষয়ে আমি রিসার্চ করছিলাম, অনেক সায়েন্টিফিক পেপার্স পড়ছিলাম। আর সেই মাধ্যমে হঠাৎ আই ফাউন্ড দিস পার্টিকুলার কেস, যেখানে কাকাপো বলে একটা খুব রেয়ার স্পিসিস অফ প্যারট, যেটা এক্ষুনি দেখানো হলো, মোটে দুনিয়াতে 125টা আছে। আচ্ছা। আর সবকটা থাকে একটা আইসোলেটেড আইল্যান্ডে প্যাসিফিক ওশানের মাঝখানে। আর তার মধ্যে এই 125 এর মধ্যে একটা কাকাপো খুব স্পেশাল। আচ্ছা। সে নিজেকে মনে করে সে মানুষ। এটা ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো মানে এই গল্পটা এত মজার ছিল কি আমি এটা মানে রিসার্চ করতে করতে হঠাৎ মনে হলো কি এটা খুব আনইউজুয়াল একটা স্টোরি, তো এটা আরেকটু রিসার্চ করি। তো সেখান থেকে এই ছবিটা মানে শুরু হয়। মূলত সিরোকো যে তোমার এই ডকুমেন্টারিটা, সেখানে যে কাকাপো প্যারট যে নিজেকে মানুষ বলে মনে করছে, মূলত তাকে নিয়ে কি ছবিটা এগিয়েছে? হ্যাঁ, মানে আমি ডিরেক্টলি স্পিসিসের বিষয়ে ডকুমেন্টারি বানাতে চাইনি, আমি একটা গল্প বলতে চেয়েছি। সো এই ডকুমেন্টারিটা হচ্ছে ওর লাইফ স্টোরি, আর ওর লাইফ স্টোরি থ্রু দিয়ে বাকি মানে ওই স্পিসিসটার বিষয়ে অনেক কিছু শেখা যায়। কিন্তু ডকুমেন্টারিটা যেটা আমি বানিয়েছি সেটা ওর স্টোরি। এখানে তো তোমার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে তুমি গ্রাজুয়েশন ইংলিশে এবং সেখান থেকে ফিল্ম মেকিং এবং ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং সেখানে চলে যাওয়া, এবং তারপরে এরকম একটা বিষয় নিয়ে তথ্যচিত্র বানানো, এটা কি করে সম্ভব হলো? এবং ডকুমেন্টারিতে জেনারেলি খুব ভালো ভিজুয়ালস থাকে, সুন্দর সুন্দর ছবি দিয়ে, কিন্তু এটা এত সুন্দর। তুমি যেটা কিছুক্ষণ আগে যে তোমার সঙ্গে কথা হচ্ছিল গ্রিন রুমে, যে তুমি বললে যে জাজেসরা বলেছে যে তোমার ডকুমেন্টারিতে খুব সুন্দর করে গল্প বলা রয়েছে, সেটা কি করে সম্ভব হলো? অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা আমাকে অনেক লোক জিজ্ঞেস করে
করে কি তুমি লিটারেচার থেকে মানে ইংলিশ অনার্স পড়ে ইংলিশ লিটারেচার থেকে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি, তো ওখান থেকে তুমি ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং কি করে চলে গেলে? তো আনসারটা খুব সিম্পল, কেন কি লিটারেচার আমাকে প্রচন্ড হেল্প করেছে, মানে গল্প বলাতে। আর মানে লিটারেচারে আমরা এত এত ভালো গল্প পড়েছি, এত এত ভালো লেখকদের কাজ আমরা পড়েছি, কি গল্প বলাতে ওই মানে লিটারেচার হেল্প মি ইন ভেরি গুড স্টেড। তো আই থিঙ্ক সেখানেই হচ্ছে আমার ডকুমেন্টারিজে একটু ডিফারেন্সটা হচ্ছে কি আমি শুধু গিয়ে জঙ্গলে জন্তু জানোয়ার ডকুমেন্ট করি না, আমি মেক শিওর করি কি ওটাতে কোনো রকম একটা স্টোরি আছে। তো সেইভাবে এটা মানে ওইভাবে এটা বানানোর চেষ্টা করেছিলাম, আর লাকিলি জাজেসদের স্টোরিটা পছন্দ হয়েছে। তো ওয়াইল্ড স্ক্রিন প্যান্ডা অ্যাওয়ার্ডস, যেটাকে আর কি গ্রিন অস্কার বলা হয়, সেই গ্রিন অস্কার তুমি পেয়েছো। যখন তুমি জানতে পারলে যে গ্রিন অস্কার তুমি পাচ্ছ, মানে হাউ ওয়াজ ইউর ফিলিং? আমার মনে হয় না সেটা মানে কোনো ওয়ার্ডসে সেটা ঠিক বোঝানো যাবে, কেন কি ওই মোমেন্টে যেরকম একটা অ্যাড্রেনালিন রাশ পুরো হয় সেটা আনবিলিভেবল, কেন কি ইউ আর ইন দ্য প্রেজেন্স অফ মানে ইন্ডাস্ট্রি, ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি হুজ হু, মানে সবাই টপ মোস্ট পিপল। তো ওদের মাঝখানে যখন তোমার নামটা ডাকা হয় বা তোমার ফিল্মের নামটা ডাকা হয়, ফিলিংটা এক্সপেক্ট তুমি করোনি? আমি কনফিডেন্ট ছিলাম, আমি বেশ কনফিডেন্ট ছিলাম, কিন্তু ওই কনফিডেন্সটা যখন অ্যাওয়ার্ড শুরু হলো ওই পয়েন্ট অব্দি ছিল। তারপরে ওই হলটার সাইজটা দেখে আমার যত কনফিডেন্স ছিল সব উড়ে গেল ফর আ ওয়াইল। তো মানে সেই সময় বিশ্বাসই হয় না কি জিততে পারো তুমি, মানে ওই অবস্থা। তো একটু নার্ভাস লাগছিল অন দ্যাট ডে। কাকাপো প্যারট নিয়ে কেন, কোন মোটিভেশন থেকে ছবিটা করেছো সেটা তো জানলাম, কিন্তু কি মেসেজ তুমি দিতে চাইছো সেটা অবশ্যই আমরা শুনবো। তবে একটা ছোট্ট বিরতি নেবো, বিরতির পর ফিরছি আলোচনাতে, সঙ্গে থাকুন 24 ঘন্টা। বিরতির পর আমাদের বিশেষ অনুষ্ঠান কুর্নিশ আশফিকা, আমাদের সঙ্গে রয়েছেন আশফিকা কাপুর। আরো একবার স্বাগত, ওয়েলকাম টু আওয়ার শো। আচ্ছা, তুমি তো ছোট্টবেলা থেকে একেবারে অ্যানিমাল লাভার বলতে যেটা বোঝায় সেটা, সেই বিষয়টা কিছু বলো। আমি একেবারে ছোটবেলা থেকে আমি থাকি বালিগঞ্জ সার্কুলার একটা বিল্ডিং এ 12 তলায়, তো একটা ফ্ল্যাটে থাকি। আমি ফ্ল্যাটে আমার ঘরটাকে একটা মিনি জু বানিয়ে ফেলেছিলাম। আরে বাবা, ছোট্টবেলা থেকে? আমার ঘরে মানে হাঁস থেকে নিয়ে মুরগি, খরগোশ, পায়রা, মাইস, মানে তুমি তো স্কুল কলেজ করতে টেক কেয়ার করতে কারা? আমি করতাম। তুমি করতে? হ্যাঁ, মানে আমার সঙ্গেই থাকতো সব। তো আমি প্র্যাকটিক্যালি একটা মিনি জু বানিয়েছি আস্তে আস্তে, মানে মা বাবা বুঝতে পারিনি কি অতটা পৌঁছে যাবে, অবস্থা ওরকম হয়ে যাবে। 2টো র্যাবিট দিয়ে শুরু করলাম, তারপরে সেটা আস্তে আস্তে 20 হয়ে গেল। তো হ্যাঁ, তো ছোটবেলা থেকে মানে জন্তু জানোয়ারদের প্রতি খুব ভালোবাসা। আচ্ছা, এই সিরোক্কো ছবিটার মাধ্যমে তুমি অডিয়েন্সকে কি মেসেজ দিতে চাইছো, কি বার্তা দিতে চাইছো? সিরোক্কো ইজ এ ওয়ার্ল্ড ফেমাস বার্ড, মানে পুরো পৃথিবীতে অনেক লোক ওকে চেনে, ওটা ফেমাস হয়ে গেছে খুব একটা কারণে, যেটা আমার ফিল্মে দেখা যাবে। আর আমার মনে হয় কি অ্যানিমালস মেক দ্য বেস্ট অ্যাম্বাসেডার্স ফর কনজারভেশন। মানে আমরা যতই একটা অ্যানিমাল এর বিষয়ে, আমরা কনজারভেশনের যতই একটা অ্যানিমালকে প্রমোট করার চেষ্টা করি, ওরা নিজেরা যতটা নিজেদেরকে প্রমোট করে বাই দেয়ার মানে নিজে এইসব ফিল্মসের থ্রু দিয়ে, সেটা অনেক বেশি ইম্প্যাক্ট হয়। তো আমার এই ফিল্মটা সেটাই মানে সেই মেসেজটাই দেয় কি সিরোক্কো যেরকম অ্যাম্বাসেডার নিজের স্পিসিসের জন্যে, সেটা যতটা করে নিজের স্পিসিসের জন্য, সেটা মানুষরা করতে পারবে না। সিরোক্কো শুট করার সময় কোনো মেমোরেবল ঘটনা? অনেক মেমোরেবল ঘটনা। যেরকম বললাম, ও মানে পৃথিবীতে খুব বিখ্যাত, আর ওখানে স্পেশালি নিউজিল্যান্ডেও খুব ফেমাস বার্ড। তো আমি যখন সিরোক্কো ফিল্ম করছিলাম, তো ও একটা আসলে একটা বাক্সে থাকে, মানে ও বাক্সে থাকে না, মানে ওকে যখন ক্যারি করা হয় একটা স্পেশাল বক্স থাকে ওর। তো ওই যখন এই বক্সটার সঙ্গে সঙ্গে নিয়ে যায়, সব লোকেরা ওদের বক্সটা চিনতে পেরে যায়, ওরা ঠিক জানে ওটার মধ্যে সিরোক্কো আছে, আর লোকজন ঝেঁকে ধরে পুরো সিরোক্কোর বক্সের জন্য। আর এরকম অনেক চরিত্র, এটা খুব ফ্যাসিনেটিং। আর সিরোক্কোকে নিজে ফ্লাইটে, ও যখন ট্রাভেল করে নিউজিল্যান্ডে, ফ্লাইটে ওকে নিজের সিট দেওয়া হয়।
আচ্ছা, তো ও 1A তে বসে, আর সেই কারণে আমি 1B তে বসেছিলাম। তো এরকম অনেক মানে মজার ঘটনা কি এরকম একটা ফানি দেখতে ফ্যাট প্যারেট, তাকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয় একটা কান্ট্রিতে। আসলে তো নিজেকে মানুষ ভাবে। হ্যাঁ, ও নিজেকে পুরোপুরি মানুষ ভাবে, মানুষ মানে ভাবে। ও নিজের স্পিসিসের দিকে তাকিয়ে চিনতেই পারে না, মানে এক্স্যাক্টলি, এটাই খুব না, ও ইন্টারেস্টিং। চিনতে পারে না। অন্য কাকাপোকে ওর মানে ও দেখালে ও উল্টো দিকে তাকিয়ে থাকবে, ও বুঝতেই পারে না কি ওটা ওর নিজের স্পিসিস। ও শুধু মানুষদের সঙ্গেই হ্যাং আউট করতে চাই বেসিক্যালি। তোমার পরবর্তী কি প্রজেক্ট রয়েছে হাতে এখন? এখন আমি একটা ইন্টারন্যাশনাল সিরিজে কাজ করছি, যেটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি এসছে, কেন কি ইটস এ ক্রস কান্ট্রি সিরিজ। তার মানে পুরো ইন্ডিয়া, সেই একদম কাশ্মীর থেকে নিয়ে সাউথ ইস্ট ওয়েস্ট ধরে অনেক কটা স্পিসিস, 20 থেকে বেশি স্পিসিস, 20-25 থেকে বেশি স্পিসিস ধরে পুরো ইন্ডিয়া বেসড একটা সিরিজ করছি আমি একটা ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলের জন্য। তো হ্যাঁ, তো সেটা ইজ ভেরি এক্সাইটিং, কেন কি আমি ইন্ডিয়াতে অনেক জায়গা দেখতে পাচ্ছি আর অনেক জায়গায় কাজ করতে পারছি। সো আই এম ভেরি এক্সাইটেড। যদি আরো কিছু শেয়ার করো, তোমার এই যখন এই মুভিটা বানাও তখন আর কি কি তোমার মেমোরেবল ঘটনা ঘটেছে, আর যেটা নতুন করে তুমি বলতে চাও? আমার অ্যাকচুয়ালি একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ঘটেছিল, যেটা হচ্ছে কি সিরকো মানে সব কাকাপোই নকটার্নাল, মানে ওরা রাত্রিরে জেগে থাকে আর সারাদিন ঘুমোয়। আচ্ছা, এবার একটা নকটার্নাল অ্যানিমেলের উপরে ছবি বানানো প্রচন্ড ডিফিকাল্ট, কেন কি পুরো জিনিসটা নাইট ফিল্ম করলে তাহলে দেখতে ভালো লাগবে না। তো আমি যখন সিরকোকে ফিল্ম করতাম ডে লাইটে, যখন আমি মানে গাছে বসে আছে বা গাছের তলায় বসে আছে এটসেট্রা, যখন ফিল্ম করতাম, ও যদি একটুও কোনো মুভমেন্ট করতো বা কোথাও কিছু হেঁটে বেড়াতো বা কোনো শট দিত আমাকে এক শটেই ওটা নিতে হতো। কেন ক্যামেরার ফ্ল্যাশের কোনো প্রবলেম? না, ফ্ল্যাশ তো ফটোগ্রাফি মানে ওরকম ভাবে আলো দিয়ে তো আর ডিস্টার্ব করা যায় না, ভাবে ওয়াইল্ড লাইফের জন্য ভীষণ সেন্সিটিভ হতে হয়। আর রাত্রির বেলা ইনফ্রারেডে করা যায়, কিন্তু দেখতে সুন্দর লাগে না। আর দেখতে কি সুন্দর একটা প্যারেট, এটা তো সকালবেলায় শুট করতে অনেকটা বেটার। আর সকালবেলা মুভমেন্ট করে বেশি নয়, তো রেডি হয়ে থাকতে হতো, ঘন্টার পর ঘন্টা ওর দিকে তাকিয়ে থাকতে হতো যতক্ষণ না ঘুমোচ্ছে। আর মানে ও ঘুমোচ্ছে আর আমি ওর দিকে তাকিয়েছি ক্যামেরা নিয়ে, ও একটু কোনো মুভমেন্ট করলে আমাকে সেই শটটা একেবারেই নিতে হতো ওই পয়েন্টে। তো এটা দিস টুক আ লট অফ মানে টুক লট অফ এফর্ট, আর খুব অ্যালার্টলি বসে থাকতে হতো, মানে সে অর্থে খুব সন্তর্পণে কাজ করতে হয়। হ্যাঁ, প্রচন্ড। আর মানে সেটা মানে কি খায় এই প্যারেটটা? অনেক রকম জিনিস, মানে ওরা মোস্টলি ফিগস খায়, মানে ফিগ লিভস খায়, তারপরে ওরা ম্যাকাডেমিয়া নাটস খুব পছন্দ করে, যেটা মানে অনেক রকমের ফল এটসেট্রা। তো ওই মানে ওরকম প্যারেট এর ডায়েট। আর অন্য যে প্যারেটগুলো রয়েছে, মানে কাকাপো প্যারেটের মধ্যে তো সিরকো মূলত, যাকে নিয়ে আমরা তোমার ছবিটা, এই ডকুমেন্টারিটা এবং আমরা কথা বলছি, কত এখনো দেখতে পাওয়া যায়? এখনো পর্যন্ত কত সিরকো আছে? কাকাপো দুনিয়ায় মোটে আছে 125টা। আর এটা একটা খুব মানে ভেরি সাকসেসফুল একটা কনজারভেশন প্রজেক্ট, ফর দ্য রিজন ইজ দ্যাট 1970 সালে বা ওর ধারে কাছে 18টাই নেবে এসেছিল। আচ্ছা, কাকাপো মানে এত ওদেরকে হান্ট করা হয়েছিল, আর এত ওদেরকে মানুষরা খেত, হান্ট করতো, মানে পালকের জন্য এটসেট্রা। তো ওটা 18তে নেমে এসেছিল। তারপরে সেই 18 থেকে কনজারভেশন প্রজেক্ট শুরু হয় ওখানে ওই আইল্যান্ডটায়, আর 18 থেকে আজকে সেটা 125-এ পৌঁছেছে, কেন কি এরা যখন ব্রিড করে অত অফেন করে না। তো এটা একটা আসলে বিশাল সাকসেস স্টোরি। আর ইনফ্যাক্ট যখন আমি আমার ডকুমেন্টারিটা বানাচ্ছিলাম, আমি একটা জিনিস ইন মাইন্ড রেখেছিলাম, কি আমি কোন রকম দুঃখের গল্প বলতে চাইছিলাম না, কেন কি সব জায়গায় আমি দেখি কনজারভেশন স্টোরিতে কিন্তু বলে এটা মরে যাচ্ছে, এটাতে বাঁচাতে হবে, না করলে এক্ষুনি সবকিছু শেষ হয়ে যাবে। ওই মেসেজটা দেওয়া যায় কিন্তু অন্যভাবে। এই মেসেজটাও আছে আমার ফিল্মে, কিন্তু ওটা একটা গল্পের থ্রু দিয়ে দেওয়া আছে, যেটা জাজরা অলরেডি বলেইছে। হ্যাঁ, যেটা লেকচার মনে হয় না, যেটা একটা গল্প মনে হয়। তো এটা একটা পজিটিভ স্টোরি, এটা পজিটিভ কনজারভেশন স্টোরি। তুমি ভবিষ্যতে আরো অনেকটা এগিয়ে যাও। 24 ঘন্টার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং তোমার এই গ্রিন অস্কারের জন্য আরো একবার বিগ কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপাতত এই পর্যন্তই। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।